গাড়ি আসে, এসে আমাদের মেস ভাঙচুর করে। আমাদের যে বাসস্থান ছিল, আমাদের যে তোষক কম্বল যা কিছু ছিল সব কিছুতে পানি ঢেলে দিয়ে চলে যায় যেন আমরা ঘুমাতে না পারি। আওয়ামী আমলটা আসলে প্রশাসনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের চিন্তা চেতনা কতটুকু নিচু মানের ছিল এটা দ্বারা বোঝা যায়। যে এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছেলেরা যে মেসে থাকে তাদেরকে গ্রেফতার করতে পারাটাই রাগে ক্ষোভে তারা কি করেছে, লেপ তোষকে পানি ঢেলে দিয়ে গেছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রকৃত রূপগুলো আমি মূলত দেখতে শুরু করি আমি যখন মেডিকেল কলেজে চান্স পাই। তখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরে যে বিভীষিকা আমি দেখেছি, আপনারা হয়তো শহীদ আবরার ফাহাদের নির্যাতনের ভিডিও দেখেছেন, নির্যাতনের ছবি দেখেছেন। আমার কাছে এমন কিছু ছবি আছে যেগুলো দেখলে আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে আসে। আমার ক্যাম্পাসের একজন বড় ভাই ফার্স্ট ইয়ারে এত বেশি নির্যাতনের শিকার হয়েছেন, আজও পর্যন্ত উনি মেডিকেল কলেজ আর যান না। 2 বছর পরে আমরা অনেক বোঝানোর পরে সেই ভাইকে ক্যাম্পাসে পাঠানো হয়েছিল। ভাই পরীক্ষা দিতে গেছে, হল থেকে মারতে মারতে সিনিয়র জুনিয়র সবার সামনে মাঠের মাঝখানে মারতে মারতে ছাত্রী তাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। সে ভাই, তার বাবা মারা গেছে ক্যান্সারে, তার ভাই মারা গেছে ক্যান্সারে, তিনি আজও পর্যন্ত মেডিকেল কলেজে যান নাই, তিনি ডাক্তার হতে পারেন নাই। তো শুধুমাত্র এই বছর নির্যাতনের দৃশ্য, আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি কিন্তু মৌলিক অধিকার নিয়ে আমরা কেউ কথা বলি নাই। চিকিৎসা হচ্ছে আমাদের মানুষদের বাংলাদেশের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। তো আওয়ামী ফ্যাসিবাদ আমলে নির্যাতনের পরে যে মৌলিক অধিকারটুকু সেটাও বুঝে দেওয়া হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ভাইকে ধানমন্ডিতে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে পায়ে গুলি করে। গুলি করার পরে সেই ভাইকে পঙ্গু হসপিটালে ভর্তি করায় পুলিশ। অনেকক্ষণ রক্তক্ষরণের পরে যখন দেখে নিস্তেজ হয়ে আসে তখন পঙ্গু হসপিটালে ভর্তি করে। সেখানে আওয়ামী ডাক্তার তাকে বলে যে তার পা কেটে ফেলতে হবে, অথচ তার পা কেটে না ফেলে তাকে বাঁচানো সম্ভব ছিল, তার পাটা রাখা সম্ভব ছিল। তার পাশে একজন কঠোর মনের অধিকারী প্রতিবাদী একজন স্যার ছিলেন। উনি বলেন, কেন এর পা তো না কাটলেও এর পা তো বাঁচানো যাবে, এর পা কেন কাটবো আমি? তাহলে সমস্যা নেই, শিবিরের ছেলেমেয়েদের পা কাটলে কোনো অসুবিধা নেই। তো সেই সিনিয়র ডাক্তাররা উনি নিজের আগ্রহে জোরপূর্বক তার পা কাটা থেকে বিরত রাখে এবং উনি তার ওই রোগীকে নিজের ইউনিটে শিফট করে নিয়ে তার অপারেশনকে তার পাটা টিকে রেখেছে। সেই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বিগত আমি ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছি, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি। আমার জীবনের দায়িত্ব পালনের সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে বিগত 6টা মাস। আমি ছাত্র কল্যাণ বিভাগে দায়িত্ব পালন করি। তো যারা শহীদ, যারা গাজী, যারা আহত, তাদের চিকিৎসা সামগ্রিক বিষয় তদারকি করা, তাদের সহায়তা করা আমার হচ্ছে কাজ। আমি যখন কথা বলছি একটু আগে আমার কাছে শহীদ মুজাহিদ ভাইয়ের বাবা ফোন দিয়েছিলেন। তার মা অসুস্থ, তার পরিবারের কী যে অবস্থা সেটা ভাষায় বোঝানোর সুযোগ নেই। শহীদ জয়নাল আবেদিন, গুমের শিকার জয়নাল আবেদিন ভাই বান্দরবান থেকে গ্রেফতার হয়েছেন। ভাইয়ের বাবা প্যারালাইজড, তার মা প্যারালাইজড, তার বড় ভাই প্যারালাইজড, তার একজন ভাই আছেন তিনি একটা হসপিটাল রিসেপশনে চাকরি করেন। এই পরিবারটা কীভাবে চলতে পারে আমাদের কারো আইডিয়া আছে? তাদের ন্যূনতম চিকিৎসার কোনো সুযোগ নাই। শুধু গুম করে যদি ক্ষান্ত থাকতো তারপরও পরিবারগুলো টিকে থাকতে পারত। ক্রমাগত সেই ফিরিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ক্রমাগত চাঁদা আদায়, বিভিন্ন ধরনের হুমকি ধামকি থেকে শুরু করে তাদের সকল ধন সম্পদ বাজেয়াপ্ত করা থেকে শুরু করে যত ধরনের নির্যাতন করা যায় সব কিছু তারা করেছে। আমরা আইএমএ জাহিলিয়াতে শুধুমাত্র কিছু উদাহরণ আমরা পারি। আমরা মনে করি যে আইএমএ জাহিলিয়াতে কী ছিল, তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ কি এর চেয়ে কম করেছে? কোনো অংশে কম করে নেই, বরং অনেক বেশি করে ফেলেছে। তারা গুলি করে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখতো। যেমন কয়েকজন ভাই, আমার এখানে 2জন ভাই কথা বললেন, 2জন ভাই পঙ্গু হয়ে গেছেন। যদি তাদেরকে গুলি করার পরে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতো এবং সেরকম তাগাদা দিত, তাদের পা হয়তো আজকে তারা সুস্থভাবে হাঁটতে পারত, কিন্তু সে সুযোগ তাদেরকে দেওয়া হয় নাই। এরকম অসংখ্য ভাই আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। তারা হয়তো আজকে তাদের নিজ পায়ে হাঁটতে পারতো, স্বাভাবিক জীবনযাপন করতে পারতো, কিন্তু সে সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে ন্যূনতম চিকিৎসা নামক যে বিষয়টা সেটা সুযোগ সুবিধা নিতে দেওয়া হয়নি। হয়তো আল্লাহর বিশেষ রহমত ছিল, এজন্য তারা আজও জীবিত আছে। তাছাড়া তো ইনফেকশন হয়ে মারা যাওয়ার কথা ছিল। আমরা যদি মেডিকেল সায়েন্সের দিক থেকে খেয়াল করি, যে পরিমাণ একজনকে গুলি করে যে পরিবেশে ফেলে রাখা হয়, চিকিৎসা থেকে বঞ্চিত করে জেলের যে প্রকোষ্ঠে রাখা হয়, এরকম জায়গায় যে কোনো সময় যে কারো ইনফেকশন হয়ে সারা শরীর ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মারা যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদেরকে জীবিত রেখেছে।